ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা এবং খুবই উচ্চ উচ্চ এবং উন্নত মানের প্রযুক্তি দিয়ে এই হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার পরে জানিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে বলেছেন যে এখন পৃথিবী শান্তির পথে হাঁটতে পারে। ইরানের পরিস্থিতি কি সেখানে আমরা এখনো জানতে পারিনি। ইরান থেকে তেমন কোনো খবরই পাওয়া যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, সেখানে তিনি বিস্তারিত করে বলেছেন যে কিভাবে করে এই হামলাটি চালানো হয়। জাতির উদ্দেশ্যে ভাষণেও তিনি সেটি বিস্তারিত বলেছেন। আপনারা জানেন যে আমেরিকা যাতে করে এই যুদ্ধে, ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি অন্তর্ভুক্ত হয়, জড়িয়ে যায়, সেজন্য ইসরায়েলের তরফ থেকে বেশ চাপ ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইরানের উপর, ইরানের পারমাণবিক কেন্দ্রে তিনটি কেন্দ্রের উপর হামলা চালানো হয়েছে। আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন যে কি হামলা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে কি বললেন। আপনাকে ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদের। ইরানের পারমাণবিক মোহাম্মদুল্লাহ ভাই, আপনার সম্ভবত এসি চলে অথবা ফ্যান চলে, একটা নয়েজ আসতেছে, রাইট? যদি একটু চেক করতেন ভালো হতো, একটা নয়েজ আসতেছে। দর্শক, আপনাদেরকে আমি বলছিলাম যে এটি একটা B2 বোমারু বিমান দিয়ে এই হামলা চালানো হয়েছে এবং এই B2 বোমারু বিমান এত উন্নত প্রযুক্তিতে তৈরি যে কোনো রাডারে এটিকে শনাক্ত করা যায় না। খুব অনেক এবং একদম আকাশের অনেক উঁচুতে গিয়ে এটি হামলা পরিচালনা করে। ফলে সব মিলিয়ে অত্যন্ত উন্নত প্রযুক্তির দিয়ে এই ইরানে হামলাটি চালিয়েছে আমেরিকা। জি সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম সর্বশেষ সেখানকার পরিস্থিতি কি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যা বললেন। সর্বশেষ পরিস্থিতি এখন আর নতুন কিছু নেই। আপাতত হচ্ছে যে এখন তো ওখানে রাত না দিন, সরি দিন। আমেরিকার বোমার বিমানগুলো B2 ওসব জায়গায় বোমা নিক্ষেপ করে তিনটি কেন্দ্র, ইস্পাহান, নান্তেজ আর হচ্ছে যে ফোর্ডো। ফোর্ডোটার সম্পর্কে সবচেয়ে বেশি বলা হয় ভূগর্ভের প্রায় অর্ধ মাইল নিচে সেগুলো, এবং সেটাই সবচেয়ে বেশি মানে সেখানে রক্ষিত হয়েছিল এনরিস্ট পরিশোধনকৃত ইউরেনিয়াম, যেগুলো দিয়ে বোমা বানানো যায়। অন্যগুলোতেও হচ্ছিল নিশ্চয়ই, সবগুলো একসাথে সব ডিম তো এক জড়িতে সবাই রাখে না, কিন্তু এইটাই প্রধান এবং এটাই সবচেয়ে বড় টার্গেট। এবং এটার আরেকটা কারণ হচ্ছে যে এটা ভূগর্ভের এত নিচে অর্ধ মাইল ভিতরে। বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র 30,000 পাউন্ড ক্ষমতা সম্পন্ন বোমা আছে। এগুলাকে বলা হয় বাংকার বাস্টার, বাংকার বিধ্বংসী, এবং একমাত্র B2 বোমারু বিমান সেগুলা বহন করে নিক্ষেপ করতে পারে। ফলে সেই কাজটাই করা হয়েছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার ভাষণে একটু আগে তিনি ভাষণ দিয়েছেন, তিনি বলেছেন তিনটি কেন্দ্রই অবলিটারেট মানে নির্মূল করে দেওয়া হয়েছে, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। অন্যান্য সংবাদ মাধ্যম কয়েকটা চ্যানেল, আমেরিকান চ্যানেলে আমি দেখলাম, আমি CNN, NBC, CBS, ABC দেখলাম একটুখানি, যে এখন একটু আগে অন করে BBC ইন্টারন্যাশনাল দেখলাম, একটু আগে অন করেছি যে আল জাজিরা, সেটার বক্তব্য শোনার সুযোগ হয়নি, আপনার শোতে আমি চেক ইন করলাম। এখন এটার ফলে সত্যি সত্যি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে কিনা প্রেসিডেন্ট দাবি করেছেন। ফলে আমরা প্রেসিডেন্ট কথাকেই গুরুত্ব দেব, তিনি দাবি করেছেন হয়ে থাকতে পারে, কিন্তু যদি তাদের ধারণা হয় যে এগুলো কমপ্লিট হয়নি, তাহলে নিশ্চয়ই তারা আবারও সেখানে মানে বোমা নিক্ষেপ করতে পারে। ছয়টি বলেছেন, প্রেসিডেন্ট টুইটে যা বলেছেন এবং ভাষণে যা বলেছেন, তার মানে হচ্ছে যে তারা যেই বোমারু বিমানগুলো সেখানে ধ্বংস করে দিয়েছে এবং ইরানের আকাশ ছেড়েও তারা এরই মধ্যে গন্তব্যে পৌঁছেও গেছে। নিরাপদে তারা ফিরেও গেছে হামলা চালিয়ে। এবং তিনি বলেছেন যে পৃথিবীতে এবার শান্তি আসবে। হ্যাঁ, যিনি বলেছেন যে সাকসেসফুলি ওই অপারেশন করা হয়েছে, ওই তিনটি কেন্দ্র অবলিটারেট নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তারপর তিনি
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কংগ্রাচুলেট করেছেন, তার সাথে যোগাযোগ ক্রমে এটা করা হয়েছে এবং ইসরায়েল যা করছে পর্যন্ত সেটাও সাকসেসফুল। এর আগে তিনি বলেছেন। এই হচ্ছে সামারাইজ কথা। এবং যেটা আপনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের বোমা বিমানগুলো ইরানের আকাশ সীমা ত্যাগ করে তাদের নিজ যেখানে ফেরার কথা সেখানে ফিরে গেছে, এটা একটা কথা। তারপর যিনি আপনি বলছেন পৃথিবীতে না, ওখানে মানে ডাইরেক্টলি কোথায় শান্তি না, এখন শান্তির সুযোগ হয়েছে তিনি এটা বলেছেন। তার মানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের ইত্যাদি শান্তির কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে সেটা যদি তারা না হয়, ইরান যদি এর ব্যতিক্রম করে, মানে ইরান যদি কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে চায় বা নিতে যায়, তিনি চায় বলেননি, যায় বলেছেন, তাহলে ইঙ্গিতে মিন করেছেন যে তাহলে মানে সেটা আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে এবং যুক্তরাষ্ট্র আরো অনেক মানে সামরিক শক্তি সেখানে ব্যয় করবে ইত্যাদি সে কথা বলেছেন। ফলে এই হচ্ছে আপাতত এই সিচুয়েশন এখন। ও পর্যবেক্ষকরা বলছেন যে এখনো পর্যন্ত ইরানের কাছে কিছু কিছু মানে আক্রমণ করার, কোথায় কোথায় তারা আক্রমণ করতে পারে, মিডল ইস্টে অনেক জায়গায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, অনেকগুলো, 12, 14, 15, 16টা ঘাঁটি আছে। সৌদি আরবে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, ইউনাইটেড আরব এমিরেটসের কতগুলো দেশে আছে, সম্ভবত ওমানে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো আছে। এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 লক্ষের মতো সৈন্য আছে সবগুলো ঘাঁটি মিলে। তো এটা ছাড়া ওখানে 3টি রণতরী বহর, মানে এটা বিমান বিমানবাহী রণতরী বহর মানে নিকটবর্তী সমুদ্রে অপেক্ষা করছে, আছে, মোতায়েন আছে। তো বলে পূর্ণ শক্তিতে যুক্তরাষ্ট্র সেখানে আছে এখন। তাছাড়া ওই যে বসফরাস প্রণালী একটা আছে, হরমুজ প্রণালী, সেটা হচ্ছে ইয়ের পাশে দিয়ে, আপনার ইরানের আপনার কি পাশে মনে দিয়ে। হয় ইরান 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 এই হামলা করবে? আপনার সঙ্গে এই নিয়ে কিন্তু আগে একটা আমি শো আয়োজন করেছিলাম, সেখানে আপনি বলেছিলেন যে ইরান যদি বুদ্ধিমান হয় ইসরায়েলের হামলার পরে, আপনি বলেছিলেন যে ইরান যদি বুদ্ধিমান হয় তাহলে তারা পাল্টা হামলা চালাবে না। কিন্তু আমরা দেখেছি ইরান পাল্টা হামলা চালিয়েছে। এখন আমেরিকা যে হামলা চালিয়েছে, আপনার কি মনে হয় ইরান পাল্টা হামলা চালাবে আমেরিকানদের উপর? এখন এইটা সম্পর্কে পর্যবেক্ষকদের বক্তব্য শুনে নানা কারণে দ্বিমতের মানে নানা ধরনের মত হতে পারে। কনক্লুশন একটা হচ্ছে যে ইরান মানে বাস্তববাদী হয়ে এটা থেকে সরে আসতে পারে, কিন্তু বাস্তববাদী হওয়ার কথা আপনি আমি পরামর্শ দিতে পারি। আমরা তাদেরকে সতর্ক যে দেশটা ধ্বংস করে দেবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তারা আক্রমণ করলে পাল্টা হামলা করবে, তাদের জানমালের প্রচন্ড ক্ষতি হবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হবে। ফলে রিস্ক কারো জানবে, রিস্ক নিতে যাবে অনেকগুলো কারণে। একটা হচ্ছে তাদের মানে জাতীয় আত্মাভিমানী আত্মমর্যাদা বোধে হয়তো তারা ভাবছে যে আমাদের একটা সফরেন দেশের উপর ওরা এসে হামলা করলে। 2 নম্বর, অন্যরা যদি পারমাণবিক বোমা বানাতে পারে আমরা কেন পারবো না, তাদের ওপিনিয়ন এটা। পারমাণবিক বোমা আসলে কারোই বানানো উচিত না, যাই হোক সেটা অন্য কথা। তো এইটা একটা অনেক সময় বানায় মানে একটা আত্মরক্ষার খাতিরে, যে আমার পারমাণবিক অস্ত্র থাকলে অন্য কেউ আমাকে আটক করতে, আক্রমণ করতে সাহস করবে না। কিন্তু এখন এইখানে অন্য একটা কারণ সংযুক্ত হয়ে থাকতে পারে, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন তাদেরকে 2 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। তো 2 সপ্তাহ সময় দেওয়ার 2 দিন যাওয়ার পরেই তিনি আক্রমণ করেছেন। তো এর আগেও মানে আগের আলোচনা যখন চলছিল, আলোচনার আর পরবর্তী একটা বৈঠকের দিন ধার্য ছিল কাতারে, সেই বৈঠক এর আগে আগেই ইসরায়েল হামলা করেছে। ফলে এখন তারা ভাববে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের মাধ্যমে হামলা করেছে, এটা একটা হতে পারে। আর এটা ধারণা তাদের পক্ষ থেকে তারা করতে পারে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে বলেছেন 2 সপ্তাহ, তিনি 2 দিনে, ফলে তারা হয়তো মানে বিশ্বাস করতে চাইবে না যে তারা যদি শান্তির পথেও যায় যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করবে, তারা হয়তো আরো অন্যান্য জায়গায় হামলা করবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই আশঙ্কা তাদের ভিতরে বা ধারণাও থাকতে পারে। ফলে যে তারা তাদের দেখানোর জন্য মানে তাদের হাতে যদি কোনো অস্ত্র এখনো মানে নিক্ষেপ করার মতো শক্তি থাকে, তাহলে সেগুলা নিক্ষেপ করতে পারবে ওই ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলের উপরে। কতটা ক্ষয়ক্ষতি করতে পারবে
এবং হরমুজ প্রণালীতে তারা মানে নৌ বাণিজ্য কতটা বন্ধ করতে পারবে বলা মুশকিল, কিন্তু তারা হয়তো সেরকম চেষ্টা করবে। আর চেষ্টা করলেই মানে সমস্ত শক্তি দিয়ে ইসরায়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলেছেন তাদেরকে বিরাট মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ফলে একটা অত্যন্ত আতঙ্কজনক পরিস্থিতি বিশ্বের সম্মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রায় সবাই, একজন সেনেটর ছাড়া প্রায় সবাই প্রেসিডেন্টের মানে স্ট্যান্ডের আক্রমণের প্রশংসা করেছেন। অন্য পক্ষে একজন রিপাবলিকান সেনেটর এবং ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন এটা সমালোচনা করেছেন। ডেমোক্রেটিক পার্টির হাউসের লিডার জেফরিস তিনি এটা সমালোচনা করেছেন, আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্টের সমালোচনা করেছেন, এইটা ইত্যাদি ইত্যাদি সমালোচনা। কিছু কিছু আরেকটা কথা হচ্ছে যারা সমালোচনা করছেন তারা আরেকটা কথা বলছেন। একটা হচ্ছে যে মানে কংগ্রেস থেকে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুসারে তিনি অনুমতি নেননি, এটা একটা টেকনিক্যাল প্রশ্ন। কিন্তু সব বেশি পর্যবেক্ষকদের এবং সমালোচকদের একটা প্রধান বক্তব্য হচ্ছে এটার ফলে যুক্তরাষ্ট্র একটা দীর্ঘমেয়াদী এন্ডলেস ইনফিনিট মানে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ফলে তাদের ইরান এবং তাদের পক্ষের লোকজনরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনার উপরে, বিভিন্ন ঘাঁটির উপরে আক্রমণ করতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টগুলোর উপরে, স্থাপনাগুলোর উপরে আক্রমণের চেষ্টা করতে পারে। কতটা সফল হবে, তাদের সেই শক্তি থাকবে কিনা সেটা অন্য কথা। তারা আশঙ্কা করছে এতে করে একটা এন্ডলেস ওয়ার, একবার আফগানিস্তান ওয়ার অনেকদিন চললো, ইরাক ওয়ার অনেক হলো, ইরাক ওয়ারে ইরাক যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের যে ক্যালকুলেশন ছিল 6 মাসের ভিতরে সব ফিনিশ হয়ে যাবে, শান্তি হবে, সেখানে হয়নি। সেই যুদ্ধের মানে লেজ ধরেই আফগানিস্তান যুদ্ধ চললো এবং এখনো পর্যন্ত ইরাক স্টেবিলাইজড হয় নাই। ফলে ওভারঅল তাদের এই আশঙ্কা যে এটার কারণে বিশ্বে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এই আর কি। এমনকি ইসরায়েলের সমর্থক কেউ কেউ যারা এমনি সমর্থন করেন, তারা নেতানিয়াহুর সমালোচকদের মধ্যে তারা কিন্তু ইসরায়েল রাষ্ট্রের সমর্থক, তাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে দীর্ঘমেয়াদী বিবেচনায় ইসরায়েলের জন্য এই কাজটা সুবিধা হয়নি। তো এইরকম সমালোচনা পক্ষ বিপক্ষে থাকবেই। আমার মানে আশঙ্কা হচ্ছে আরেকটা হলো যে ওরা যে পাল্টা আক্রমণের কথা বলছে ইরান, সেটার আরেকটা দিকের কথা বলি। ওরা আরো একটা কথা বলেছে, সেটা ভুলে যাওয়ার আগে বলে ফেলি। তারা বলছে যে 3টি কেন্দ্রে হামলা করেছে, সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সব আগে সরিয়ে নেওয়া হয়েছে। এইটা কথার কথা বলা হয়েছে বলে আমার মনে হয়। কারণ তারা, তাদের নেতারা, তাদের জেনারেলরা, তাদের কে কখন কোথায় আছে, কি খাচ্ছে, কোথা থেকে তাদের খাওয়া সাপ্লাই দিচ্ছে, কোথায় মিটিং করতেছে, মিটিং করতেছে না, বেরিয়ে আসছে, সব তো এদের নখদর্পণে আছে, এরা বুঝেই পেলো। এবং সেটা টেকনোলজিক্যালি এত অ্যাডভান্সড তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যে তাদের নখদর্পণে আছে। ফলে তাদের পালানোরও সুযোগ খুবই কম, এক। 2 নম্বর হচ্ছে তারা এই জিনিসপত্র অন্য জায়গায় যদি সরিয়ে নিয়ে থাকে সেটা এদের জানা আছে। কোথায় যদি সরিয়ে নিয়েছে এই কথাটা সম্ভবত ধূম্রজাল সৃষ্টির জন্য, একটা মানে সাহসী মানে ফেস দেখানোর জন্য, ব্রেভ ফেস দেখানোর জন্য। কিন্তু এই ইউরেনিয়াম অন্যান্য জায়গায় সরিয়ে নিয়েছে এরা খেয়াল করেনি, এটা বলা মুশকিল। এবং যদি খেয়াল করে থাকে তাহলে সেগুলার উপরেও মানে একসাথে আক্রমণ করা হতো, না হলে সেগুলোর উপরে অলরেডি ইসরায়েল হতো আক্রমণ করেছে বা করবে। আমার একটা আশঙ্কার কথা বলি, এটা তো ক্যালকুলেশন, হিসাব নিকাশের কথা বললাম, মহম্মদুল্লাহ ভাই, পর্যালোচনা। যদি যদি মানে যা বলবেন তার সঙ্গে যদি একটু যুক্ত করে দিতেন, ধরেন যদি তারা নিউক্লিয়ার প্ল্যান্টের উপর আক্রমণ করে, তার তেজস্ক্রিয়া তো ওই অঞ্চলকে একদম ভয়াবহ পরিস্থিতি করবে। ও কি এক্স্যাক্টলি ওই পয়েন্টে আমি যাচ্ছিলাম, সেটা ভুলে যাওয়ার আগে সেটা বলে ফেলি। সেটা হচ্ছে, আমি টেকনোলজিক্যাল পার্সন না, একজন সায়েন্টিস্ট হলে তিনি বলতে পারতেন, এবং আমি স্টাডি করলে, সার্চ করলে হয়তো আমিও বলতে পারতাম, সেই সুযোগ হয়নি। এই কয়েকদিনে করে ফেলা উচিত ছিল। সেটা হচ্ছে এনরিচড ইউরেনিয়াম যেটা বলে, মানে যেটাকে পরিশোধনকৃত, সেইটা কত পার্সেন্ট হলে সেটার উপরে বোমা পড়লে সেটা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে কিনা, এনরিচড ইউরেনিয়াম, সেইটাকে অস্ত্রের ভিতরে ঢুকানোর আগে
বা সেইটাকে ইউজ করার আগে, ধরো পারমাণবিক চুল্লিতে এনরিচড ইউরেনিয়াম 5-7%, আপনার এই যে বাংলাদেশে রূপপুরে যেটা হলো ওই ধরনের গুলাতে 5%-এর নিচের এনরিচড ইউরেনিয়াম ব্যবহার করা হয়, যেগুলা বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়। ওষুধ ইত্যাদি রিসার্চের জন্য হয়তো আরো 2-4% বেশি হতে পারে, ডেফিনেটলি 7%-এর নিচে। আর বোমা বানানোর জন্য 90-95% এনরিচমেন্ট দরকার হয় ইউরেনিয়ামের। আর এক্ষেত্রে তাদের বক্তব্য ছিল, আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশনের যে ইন্সপেক্টররা এই সমস্ত কেন্দ্রে গিয়ে পাহারা দিয়েছেন, এগুলা এক্সামিন করেছেন, তাদের বক্তব্যে ইরান 60-65% পর্যন্ত এনরিচ করেছে, এই একটা। 2 নম্বর হচ্ছে এনরিচ করলেও সেই জিনিসটা একটা জায়গায় রাখা আছে, ধরা যাক বা 20 জায়গায় রাখা আছে, সেইটার উপরে বোমা পড়লে, বিস্ফোরক পড়লে তাতে কি তেজস্ক্রিয়তা হয় না, সেইটা মানে ওই নিউক্লিয়ার চুল্লির ভিতরে ঢুকানো হলে অথবা ও বোমার ভিতরে ঢুকানো হলে সেইটা তখন তেজস্ক্রিয়তা। এইটা এই তথ্য জানা দরকার। না 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 বোমা মোহাম্মদুল্লাহ ভাই, বোমা আপনার যদি নিক্ষিপ্ত, দাঁড়ান, বোমা তৈরি করা, বোমা নিক্ষিপ্ত হলে, অ্যাটমিক হোক, নিউক্লিয়ার হোক, হাইড্রোজেন বোমা হোক, নিক্ষিপ্ত হলে সেটা তেজস্ক্রিয় ছড়াবে, এই একটা। 2 নম্বর হচ্ছে আণবিক চুল্লিও যদি মানে কোনো কারণে অকেজ হয়ে যায়, চেরনোবিল হয়েছিল, যুক্তরাষ্ট্রে হয়েছিল একবার, বহু বহু বছর, কয়েক দশক আগে, সেগুলা থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। কিন্তু কথা হচ্ছে সেগুলা তো ইউজের পর্যায়ে ছিল, ওগুলাকে ব্যবহার করা হচ্ছিল, ব্যবহারিত অবস্থায় যেগুলাকে জিনিসটাকে এইরকম কিছু কোনো না কোনো কাজে বা বিকিরণ করার কাজে ব্যবহার করা হচ্ছিল, কেমন। কিন্তু ব্যবহৃত না অবস্থায় এটাতে নেয়নি, জাস্ট এনরিচ করা নিয়ম একটা কোটার ভিতর বা একটা কন্টেইনার রাখা আছে, সেইটাতে বোমা পড়লে সেইটার কারণে সেটা তেজস্ক্রিয়তা হয় কিনা, যদি হয়ও সেটা অত ভয়ঙ্কর হয় কিনা, হয়তো সীমিত পরিমাণে হবে। একটা ধারণার কথা হয়তো কিছুদিন আগে পড়েছি যে সীমিত পরিমাণ তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, এটা বলা হয়েছে, ফলে সীমিত পরিমাণে বলা আছে। তো আমার ধারণা এটা সম্ভবত সীমিত পরিমাণ, এই একটা। 2 নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা যদি ছড়ায় সেটা ওই 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 সমস্ত না 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 এলাকার মোহাম্মদুল্লাহ ভাই, ধরেন আপনার চেরনোবিলের কথা তো আপনার মনে আছে, তারপরে সেটাই তো জি, বললাম, চেরনোবিল তো ওটা সো ইউজ ওইটা করছিল। তো পাওয়ার প্ল্যান্টের মধ্যে, ওটা তো এমন না যে বোমা গিয়ে মেরেছে, যখন প্ল্যান্টের মধ্যে হয় তখন দুর্ঘটনা ঘটেছে, এক্স্যাক্টলি দুর্ঘটনা ঘটেছে, কেউ কিন্তু বোমা ওইটা মারুক তো। কি অবস্থায় ঘটেছে, ওই ইউরেনিয়ামটা সেখানে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছিল, ওইটা ধরা যাক গরম হচ্ছিল, উত্তপ্ত অবস্থা ছিল, সেটাকে ইউজ করা হচ্ছিল। আনইউজড অবস্থায় মানে পাউডার হিসেবে বা তরল হিসাবে থাকলে, আনইউজড অবস্থায় সেটার দ্বারা কতটা তেজস্ক্রিয়তা ছড়ায়, কিঞ্চিত পরিমাণে ছড়াতে পারে সম্ভবত, রিসেন্টলি পড়েছিলাম। কিন্তু বিপুল পরিমাণে ভয়ঙ্কর এই আশঙ্কা, এই এতদিন যে বোমা বিস্ফোরণের কথা বলা হচ্ছে, আপনার দৃষ্টিতে পড়েছেন কিনা আমি জানি না, আমার দৃষ্টিতে পড়েনি যে ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা হবে। তো যদি হয় তেজস্ক্রিয়তাটা ওই দেশের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি করা ছাড়াও ওই দেশের ওই অঞ্চলের কাছাকাছি অঞ্চলের হয়তো বেশ ক্ষতি করে ফেলতে পারে, এবং তেজস্ক্রিয়তা যদি লিমিটেড থাকে তারও একটা ক্ষতি হবে, বিপুল পরিমাণে হলে আরো বেশি হবে, ভয়ঙ্কর পরিমাণে হলে ভয়ঙ্কর ক্ষতি হবে। আমার ধারণা কোন রকম ইনফরমেশন না জেনে মাত্র গত কিছুদিন ভিতরে এই ছোটখাটো তেজস্ক্রিয়তার কথা ইনডাইরেক্টলি উল্লেখ দেখেছি বলে আমার ধারণা এটা সম্ভবত সীমিত পরিমাণে হবে। ওকে, আবার মাটির নিচে দেখেও একটা একটা ইয়ে হতে পারে যে মানুষের ক্ষয়ক্ষতি কম হতে পারে নাকি? না, মাটির নিচে তো ওইটা তো মাটির নিচে যে লোকগুলো, সুড়ঙ্গের তো একটা পথমুখ আছে, সেটা তো কেউ বন্ধ করে দেয়নি সেইটা, এবং অনেক লোক সেখানে যাতায়াত করছে, সম্ভবত একটা না একাধিক রেখেছে সেফটির জন্য। একটা কোনো কারণে ব্লক হয়ে গেলে আরেকটা, হয়তো 2-3টাও থাকতে পারে। এই মুখগুলো দিয়ে ওটাতে বেরোবে, যদি তেজস্ক্রিয়তা বের হয়। চেরনোবিলের তেজস্ক্রিয়তা ইউরোপকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছিল, কয়েক মাস পর্যন্ত এই ইউরোপের গরুদের দুধ তারা খাওয়া বন্ধ করে দিয়েছিল, তাদের নুন অত্যন্ত সামান্য মাত্রায় তেজস্ক্রিয়তা পাওয়া গেছে বলে। ফলে এটা একটা, যদি তেজস্ক্রিয়তা ছড়ায় সেটা কাছাকাছি অঞ্চল তো ক্ষতিগ্রস্ত করবে, বিপুল পরিমাণে ছড়ালে অনেক বেশি অঞ্চল ক্ষতিগ্রস্ত করবে। আর আপনি যেটা বলছেন ভিতরে সীমাবদ্ধ থাকবে, না, কারণ ভিতর মুখটা তো কেউ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করার কাজ
যদি কোন আন্তর্জাতিক কর্তৃপক্ষ বা যুক্তরাষ্ট্র করে করে থাকে, এখন তো তারা করেনি, তারা বম্বিং করে চলে গেছে, এবং ইরানের পক্ষে এখন সেখানে তার লোক পাঠানো সম্ভব না। ফলে এই পরিস্থিতিতে এটা একটা অনিশ্চিত অবস্থা এবং সম্ভবত একটা বিপজ্জনক অবস্থা হতে পারে ওইটা দস্যুতার আশঙ্কার কথা চিন্তা করলে। আমি আই হোপ টু গড, কিন্তু সমস্ত ক্যালকুলেশন সত্য। এবং আরেকটা কথা, মানে সেখানকার লিডারশিপ হয়তো এটা চিন্তা করতে পারে, যে কারণ হচ্ছে যে সেমুর হাস সম্ভবত বিখ্যাত একজন সাংবাদিক আছেন। গতকাল আমি মানে একটা আন্তর্জাতিক পত্রিকার ইংলিশ এডিশনে দেখেছি, অন্য ভাষার পত্রিকার ইংলিশ ভার্সনে দেখেছি, তিনি বলেছেন যে ওগুলো আক্রমণের পরিকল্পনা হয়ে গেছে। এটা তিনি মাত্র গতকাল রাত্রে আমি পড়েছিলাম। তো এখন তো আমরা দেখলাম এই একটা। 2 নম্বর হচ্ছে, যদি এটা দেখা যায় যে ও যে কথা ওনার কথা রেফার করানো আছে, যে তাদের আপনার ওই যে রেজিম চেঞ্জের পরিকল্পনা থাকতে পারে। তো রেজিম চেঞ্জের কথা নেতানিয়াহু নিজে আগেই বলেছেন। তো ফলে এমন যদি হয় যে মানে ওখানকে যে মোল্লা সরকার, খাতেমের সরকার, তারা তার লিডারশিপ, তারা যদি মনে করে যারা কিছু করুক বা নাই করুক তাদের উপরে আক্রমণ অব্যাহত রাখবে, এবং যে পশ্চিম যুক্তরাষ্ট্র অথবা আপনার ইসরায়েল, এরা ওখানে তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসিয়ে দেবে, তাহলে তো তাদের মানে তাদের আর গত্যন্তর নেই। তারা ফলে তাদের না সমূহ বিপদ। ফলে সেই কারণে তারা ডেসপারেট হয়ে মানে মানে ডেসপারেট মুভ নিতে পারে, এটা আর একটা আশঙ্কা। তা না হয় যদি ওই থ্রেড গুলো না হতো, এই আস্থার সংকটের ব্যাপারটা না হতো, তাহলে এমনও হতে পারে যে যা হয়ে গেছে গেছে, আপাতত এটাকে বাদ দেই, আমরা দেশে শান্তি ফিরিয়ে আনি, দেশটাকে আর ধ্বংসের দিকে থেকে দেশকে, জনগণকে, দেশে ইনফ্রাস্ট্রাকচারকে রক্ষা করে এরকম একটা সিদ্ধান্তের দিকে হয়তো তাদের মধ্যে যারা বাস্তববাদী তারা নিতেন। কিন্তু ওই সমস্ত কিন্তু অনিশ্চয়তার আপনি জানেন যে খামেনি এরই মধ্যে মানে ইসরায়েল তার মৃত্যু কামনা করছে, চাইছে। আমরা জানি না যে এই আমেরিকার হামলায় শুধু পাওয়ার প্ল্যান্টের মধ্যেই সীমিত ছিল, নাকি ওদিক দিয়ে ইসরায়েল তো জানে যে ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা, লিডারশিপ কে কোথায় আছে, তাই না? সেই টার্গেটেড কিলিং তো তারা আগেও করেছে, তো এখনো করেছে কিনা আমাদের কাছে সেই তথ্যগুলো নেই। আজকে কিন্তু আমরা কিন্তু আমরা তো এইটুকু জানি যে ইরান তার কয়েক স্তরের লিডারশিপ ঘোষণা দিয়ে রেখে দিয়েছে যে যদি খামেনি না থাকে তাহলে তারপরে কে হবেন, কে দায়িত্ব পাবেন। এমনকি সেনাবাহিনীর ভিতরেও তারা একই রকম ব্যবস্থা করেছে। সেনাবাহিনী মানে সায়েন্টিস্টদের মধ্যে প্রত্যেকটা স্তরে তারা কয়েক স্তরের ব্যবস্থা লিডারশিপ। করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাকে টেকনোলজিক্যাল ব্যাপারটা বলি, যদি তাদের সবাই মানে গতিবিধি এদের নখদর্পণে থাকে, তাদের কমিউনিকেশন যদি এদের নখদর্পণে থাকে, এদের কন্ট্রোলে আসতে থাকে, তাহলে যত স্তরই এই অমুকের পর অমুক 10 জন লিখে দিল, সবগুলাকেই তারা মেরে ফেলতে পারে। এই তারা তো একটা। ফেলেছে, অলরেডি তো না না, ফেলেছে তা যে না, এখন নতুন। যাদেরকে নতুন ভাবে সিলেক্ট করা হয়েছে সেই চেইন অফ কমান্ড কে মানে শেষ করে দিতে পারে। এই সেটা করতে পারে না, যদি তাদের নখদর্পণে থাকে সকলের গতিবিধি, সেটা করতে পারে। ফলে ওইটা আমার কাছে মানে সেফটি জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে, কিন্তু সেটা একটা নর্মাল সিচুয়েশন। এরকম সিচুয়েশনে 1, 2 নম্বর হচ্ছে তাদের কমিউনিকেশনটা কতটা তারা করতে পারবে। তারা এখন ইন্টারনেটে যোগাযোগ করছে না, টেলিফোনে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করছে না। তাদের অতীতের অভিজ্ঞতা, তাদের নিজেদের অভিজ্ঞতা, তাদের প্রক্সি মানে লেবাননে যেটা হয়েছে তার ভিত্তিতে নিজেদের মধ্যেই তো তারা যোগাযোগ নিজেরাই সতর্কতামূলক হিসেবে বন্ধ করে দিয়েছে। কিন্তু বন্ধ করার পরেও চিরকুটিটা দিয়ে কোনো না কোনো ভাবে চেষ্টা করছে লিমিটেড ওয়েতে। খামেনি কোথাও না কোথাও মানে সিকিউর একটা প্লেসে হয়তো লুকিয়ে রয়েছেন। এরা বলছে তারা জানে তিনি কোথায় আছেন, তারা যখন সময় হবে তাকে তার টেক কেয়ার করবে, সে মারবে বা মারবে না, আপাতত মারার সিদ্ধান্ত নেয়নি বলা হয়েছে। তো যাই হোক, ফলে ওইটাও খুব খুব একটা নিরাপত্তা কতটা দেবে আমার কাছে মনে হচ্ছে না। কারণ তাদের যদি নিজেদের মধ্যে চেইন অফ কমান্ড, যারা ধরা যাক পলিটিক্যাল লিডারশিপের একজন থাকলো,
মিলিটারির সাথে তিনি যোগাযোগ করতে পারছেন। মিলিটারি লিডারশিপ থাকতো, কোথায় বোমার ক্ষেপণাস্ত্র আছে সেটার জন্য নির্দেশ দিচ্ছে হবে সেটা পাঠানোর জন্য। সেইখানে যদি এখন কেউ পাঠায় সেটা নিজের মানে দায়িত্ববোধ থেকে, যাত্রা বিমান থেকে হয়তো করবে, কিন্তু কমান্ডের ভিত্তিতে আর কতটা করতে পারবে তারা, সেটা একটা বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে তারা আমার ধারণা। তো এই আর কি, মানে মানে বিশ্লেষণ করার মতো এখানে এই মুহূর্তে এখানকার যারা বিশ্লেষণ করছেন অত্যন্ত ওয়াকবাহালেরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন, তাদেরকে অনেক সময় ক্লাসিফাইড ইনফরমেশন দেওয়া হয়, সিনিয়র মানে যে অ্যানালিস্ট যারা, সাংবাদিক যারা, দেওয়া হয়, তারপরেও তারা সবকিছু প্রকাশ করেন না। কিন্তু তাদের অ্যানালিসিস তারা নিজেরা বিউইল্ডার, তারা নিজেরা যতদূর প্রকাশ করছেন এই পর্যন্ত যা দেখলাম, তারা নিজেরাও জানেন না পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আই এম শিওর এবং আমি আপনি আরো বেশি বলতে পারবেন। মানে এই পুরো আমেরিকার মধ্যেই আহ, ধরেন গণমাধ্যমে তথ্য প্রকাশ করার ক্ষেত্রে যে পরিমাণ সতর্কতা নিতে হচ্ছে এমনটি সচরাচর হয় না। মানে তথ্য প্রকাশ করার ক্ষেত্রে মানে সেলফ সেন্সরশিপ আমেরিকার মধ্যেও খুব প্রকট। সেটা বিভিন্ন সময় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা না দিলেও অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিরা নিজেরাই সংযত হন। এই আরেকটা কথা হলো যে আপনার এই মুহূর্তে মনে পড়ছিল একটা কথা, অ্যানালিসিস করা উচিত যে যুক্তরাষ্ট্র আহ, যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের ন্যাটোর সাথে এর আগে এই সমস্ত তথ্য শেয়ার করেনি বলে কেউ কেউ বলছে, এখন তারা শেয়ার করবে কিনা এইটা। ও সেই যেটা বলছে না এখন মনে কিন্তু পড়ছে, আচ্ছা না বলেন, আমার হ্যাঁ, পরে বলে আবার যাব, ভুলে যাও। হ্যাঁ, হ্যাঁ। রাশিয়া এবং চায়না আমাকে একজনে আপনার শোতে আসার আগে আমাকে অনুরোধ করেছেন, আপনার শো এই লিঙ্কটা তাকে পাঠালে তিনি দেখবেন আমরা কি আলোচনা করলাম। তিনি বলেছেন যে অন্যান্য রাষ্ট্র দ্বারা রিয়েকশন তাদের কি হতে পারে, রাশিয়া, চায়না, পাকিস্তান, মানে তুরস্ক ইত্যাদি। তো তাকে আমি বলছিলাম পাকিস্তান কি করবে এটা জিজ্ঞেস করে তিনি অসন্তুষ্ট হয়েছেন, অ্যাজ ইফ আমি অন্য একটা প্রশ্ন করে ফেলেছি। তো যাই হোক, সেটা হয়তো সেন্টিমেন্টাল হয়েছেন, পরে তিনি চিন্তা করলে দেখবেন যে আমি তো তার মানে কিছু বলিনি। পাকিস্তান 3 দিন আগে তাদের আর্মি চিফ রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে দেখা করেছেন, খুব আপ্যায়ন করা হয়েছে। তার পর পাকিস্তান সরকার তখন ইসরায়েল জোরে সোরে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের উপরে। দুই দেশের তাদের জনগণের পক্ষ থেকে তারা ভ্রাতৃপ্রতিম দেশের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঠিক সেই সময় তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করার জন্য সেই সরকার আনুষ্ঠানিকভাবে মানে সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এবং ওই সিদ্ধান্তের ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাষ্ট্রপতির সাথে তাদের আর্মি চিফের মিটিং। ফলে সেখানে নিশ্চয়ই এই সমস্ত এখানে আক্রমণ করা হবে নিশ্চয়ই তাকে জানানো হয়নি। কিন্তু কথা হচ্ছে স্ট্র্যাটেজিক যে দেশগুলো নানা দিকগুলো নিশ্চয়ই আলোচনা করা হয়েছে। ফলে জি। পাকিস্তান রাষ্ট্র হিসাবে বা কোনো দেশ, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড যে আনুষ্ঠানিকভাবে ইরানের সমর্থনে গিয়ে এই যুদ্ধে নেমে পড়বে বা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কিন্তু বিরুদ্ধে। পাকিস্তান তো এরই মধ্যে ঘোষণা দিয়েছে তারা ইরানের সমর্থনে যুদ্ধ করবে। এরকম ঘোষণা যদি শুনে থাকেন, যুদ্ধ বলে বলে থাকে, তাহলে যে পাকিস্তান যুদ্ধ করবে কার সাথে? না, একটা প্রশ্ন, ধরা যাক যুদ্ধ করবে কার সাথে? ইরানের সাথে না, ইসরায়েলের সাথে না, যুক্তরাষ্ট্রের সাথে, ইসরায়েলের সাথে পাকিস্তান অত দূর থেকে ইসরায়েলের সাথে তাদের আণবিক বোমা পাঠাবে ওখান থেকে, আর কে দিয়ে যুদ্ধ করবে? তাদের কি আছে? তাদের F-35 নাই, F-16 আছে, তার চাইতে B-2 অনেক পাওয়ারফুল, F-35 মাচ ফিফথ জেনারেশন পাকিস্তানের এয়ারক্রাফট। সেনাপ্রধান আসিফ মুনির নাকি কোথায় আজকে উড়াল দিয়েছেন, কি কি যেন অনেক রকম খবর তিনি সব কোথায় উঠছে। উড়াল দিয়েছেন জানি না, যেখানেই তারা উড়াল দেন পাকিস্তানের ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা নেই। পাকিস্তান কোনো অবস্থাতেই আত্মহত্যামূলক, এমনিতে হচ্ছে যে তারা অত্যন্ত মানে একটা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছে একটা দিক, তাদের নিজের স্বার্থ বিবেচনা করে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তারা বাস্তববাদী হলে
তারা বুঝবে যে তারা কি করতে পারে। তারা মানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে, কাতারে, কুয়েতে এই সমস্ত দেশ তাদের বন্ধু রাষ্ট্র, সেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপরে তারা হামলা করবে। পাকিস্তান ইসরায়েলের উপরে হামলা করবে, হামলা করতে পারবেই না। ইরান যতটা করতে পেরেছে সেটা পাকিস্তান পারবে না, এত দূর থেকে গিয়ে, এক নম্বর। ফলে পাকিস্তান কিচ্ছু করতে পারবে না, ওই কাগজে বাঘ, বড় বড় কথা বলতে পারবে এই এক। তুরস্ক কিচ্ছু করতে যাবে না, তুরস্ক এই বিরাট রিস্ক নেবে না। তুরস্কের পারমাণবিক অস্ত্র নেই, এবং তাদের যে F-35 বিমান তাদের কিরকুক ঘাঁটিতে যেটা আছে সেটা ন্যাটোর ঘাঁটি, সেটা তাদের কন্ট্রোলে না, সেটা যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে, ন্যাটো কমান্ডার আন্ডারে। ফলে তাদের নিজেদের কাছে মানে তো ইসরায়েলের সাথে ফাইট করার মতো কোনো অস্ত্র নেই। সামান্য ইরানের মতো কিছু মিসাইল টিসাইল আছে, সেগুলা পাঠিয়ে তারা নিজেদের আত্মহত্যা করবে, এইটা তারা করবে না। তারা কুর্দিশ প্রবলেম নিয়ে এমনিতেই সমস্যার ভিতরে আছে, তাদের নিজেদের ওখানে গণতন্ত্রের আন্দোলন নিয়ে এরদোগান চাপের ভিতরে আছেন, সেখানে তারা আবার নতুন ফ্যাকড়া বাজাবে, আই ডোন্ট থিঙ্ক সো। তারা এমনি নৈতিক সমর্থন দেখবে, নিন্দা করতে পারে, এইসব করবে, সেরকম অনেক দেশ করতে পারে। বিভিন্ন দেশে জনগণ বিক্ষোভ মিছিল করতে পারে, করেওছে। এমনকি তেহরানেও 2 দিন আগে দেখলাম একটা বিক্ষোভ মিছিল হয়েছে, ইসরায়েলেও বিক্ষোভ হয়েছে যুদ্ধ বন্ধের দাবিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, বাংলাদেশের ইউনুস বা এই এখানকার কারো পক্ষ থেকে কোনো বক্তব্য এই পর্যন্ত শুনেছেন? আমি এই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, ইরানে প্রায় 2000 বাংলাদেশি আছে, এর মধ্যে শুধুমাত্র তেহরানেই আছে 400 বাংলাদেশি, এবং তাদেরকে কিন্তু ফেরত আনা হয়নি বা নিরাপদ আশ্রয় তারা 400 যারা তেহরানে, তারা কিন্তু নিরাপদ আশ্রয় যেতে পারেনি। এরই মধ্যে ইরানে যে বাংলাদেশ এম্বাসি আছে সেখানে কিন্তু হামলা হয়েছে। এমবেসি না, আপনি যে নিউজ পড়লেন আমার মনে হলো এমবেসির মানে বসত বাড়ি, যেগুলো হয়তো অ্যাম্বাসেডারের বাড়ি উন্নত, এমবেসি বিল্ডিং অ্যাম্বাসাডারের বাড়িতে হামলা হয়েছে। ওখানে ইরানের একটা এয়ার বেস আছে কাছাকাছি। কাছাকাছি। ও সো সেই কারণে ওটাতে হামলা হওয়ার কারণে হামলার কিছু এখানে এসে পড়ে গেছে, এটা হতে পারে, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কিছু ধ্বংসের ছবিও, ক্ষয়ক্ষতির ছবিও দেখলাম। ওই অ্যাম্বাসেডারের এক আত্মীয় আমাকে ফোন করে জানালেন আপনার শোতে আসার কিছুক্ষণ আগে, যে তিনি তেহরান থেকে 100 মাইল দূরে চলে গেছেন, সেখান থেকে আবার ঘন ঘন তেহরানে এসে এখানে দায়িত্ব পালন করছেন। তো তেহরান থেকে চলে গেছেন এই পার্টটুকু আমি গ্রহণ করছি। তিনি এই বম্বিং এর ভিতরে আবার দৈনন্দিন তেহরানে আসছেন, এইটা মানে বিশ্বাস করা দুষ্কর। পৃথিবীতে মানে দুষ্করের বাইরে কিছু কিছু অদ্ভুত ঘটনা না, ওই ঘটে। অ্যাম্বাসাডারের নাম ওয়ালিদ ইসলাম। হুম। আমার সঙ্গে ওনার যোগাযোগ আছে, যদিও ওনাকে গত 4 দিন ধরে উনি উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি একটি এই এই সংক্রান্ত, এই হামলা সংক্রান্ত, তার বাসভবনই হামলা হয়েছে, তো এই সংক্রান্ত একটি তিনি ইয়েও দিয়েছেন, একটা কি বলবো, স্ট্যাটাস বা একটা বিবৃতি জাতীয় জিনিস দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই হামলা হয়েছে, কিন্তু এটি তাকে উদ্দেশ্য করে নয়, এটা এমনটি তিনি দাবি করেছেন। এবং তিনি এটাও বলেছেন যে তিনি নিরাপদে আছেন। আমি একটু পরে যদি শুনাই যে ওনার বাসাটা যে নেভাল বেস আছে, আমি এয়ার বেস বলেছিলাম, সরি, ওনার বাসাটা নেভাল বেস ক্যাম্পের সাথে ওই লাইনের সবগুলো বাসাতে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি তার বাসাটাও অক্ষত নেই, এবং নেভাল বেস ক্যাম্পের খুবই একেবারেই সঙ্গে তার বাসাটা, কিন্তু তিনি নিরাপদে আছেন। এবং তার বিশ্বাস তার বাসা উদ্দেশ্য করে হামলা চালানো হয়নি। আরো বিস্তারিত অনেক কিছু বলেছেন। তো যাই হোক, আমিও বিশ্বাস করি যে ওনার বাসা না, কারণ হচ্ছে যে যেটা উনি বলেছেন স্ট্র্যাটেজিক। তবে উনি কিন্তু বাংলাদেশের উনি একজন ট্রান্সজেন্ডার ডিপ্লোম্যাট, এবং মুসলিম বিশ্বের প্রথম ট্রান্সজেন্ডার ডিপ্লোম্যাট আচ্ছা, ওয়ালিদ ইসলাম। জি। তাই? তো যাই জি। হোক, এটা আরেকটা তথ্য। যাক, ওই যে বাংলাদেশিদেরকে সরিয়ে নেওয়ার কথা যেটা বললেন, এটা সম্ভবত অবহেলার ব্যাপার না, আমি মনে করবো। এই সরকার, আমি সমালোচকদের মধ্যে অনেক ক্ষেত্রে সমালোচনা করি, কিন্তু এটা একটা বড় হচ্ছে যুদ্ধাবস্থায় মানে অনেক দেশের অনেককে সরিয়ে নেওয়া নেওয়া সম্ভব হয়েছে, অনেককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কারণ এই যে মানে গাড়ির বহর অ্যারেঞ্জ করা, আপনি দেখেছেন যখন মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল লোকদেরকে সরে যেতে বলেছে, যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বলা হয়েছে তেহরান ছেড়ে চলো। সেখানে 10 থেকে 12 মিলিয়ন লোক বাস করে। তো তাদের ভিতরে 10%ও যদি, 2 মিলিয়নও যদি রওনা হয়ে থাকে,
যাদের গাড়ি ঘোড়া আছে, বাস ইত্যাদি পেয়েছে, রাস্তা তো এমনি ব্লক। তো ওইখানে এমনি, এবং রাস্তায় যারা আক্রমণের শিকার হবে না তারও কোনো নিশ্চয়তা নেই। তো এই সিচুয়েশনে এদেরকে সরানো, এর জন্য অ্যারেঞ্জ করা, এটা দুঃখজনক, 1 নম্বর। 2 নম্বর, যে বাংলাদেশিরা আছেন এমন তো না যে সবাই এক জায়গায় একসাথে এসে জড়ো হয়েছেন ওখান থেকে উদ্ধারের জন্য। তারা ইরানের বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করছিলেন, এবং এটা দুঃখজনক হবে যে তারা এই সমস্ত সিচুয়েশন যখন দেখছিলেন তখনই সেগুলো থেকে নিজেদেরকে দ্রুত মানে সরিয়ে নিয়ে বর্ডারের কাছাকাছি চলে যাওয়ার জন্য নিরাপদে, অন্তত তেহরান বা এই ধরনের যে সমস্ত জায়গায়, ইস্পাহান, যে সমস্ত জায়গায় পারমাণবিক স্থাপনা আছে আক্রমণের লক্ষ্য হতে পারে, মানে ব্যবহার করে। এবং সেই ক্ষেত্রে এম্বাসি তাদেরকে সঠিক অ্যাডভাইস দিয়েছে কিনা সেটা আমরা জানি, সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। যাই হোক, এটা আমরা প্রার্থনা আমাকে করি। আমাকে দুই একজন এমনটি বলেছে যে ধরেন এই মাস দুয়েক আগে বাংলাদেশে একটা বড় সমাবেশ হলো না, মার্চ ফর গাজা, ইসরায়েলের এগেনস্টে, একটা অনেক প্রায় 1 মিলিয়ন মানুষের সমাবেশ ছিল সারওয়ার্দী উদ্যানে। হ্যাঁ, পৃথিবীতে নাকি কখনো এই এত বড় মানে মানে ইসরায়েলের এগেনস্টে এত বড় সমাবেশ কমই হয়েছে। হ্যাঁ, তো যেই কারণে বাংলাদেশের যে দূতাবাস বা কর্মকর্তা আছেন ইরানে, তেহরানে, তাকে টার্গেট করা হয়েছে, এরকম একটা খবর বিভিন্ন জায়গা থেকে এসেছে। সত্য মিথ্যা তো আর বলতে পারবো না, তবে ওই ফার্স্ট সেক্রেটারি যে ওয়ালিদ ইসলাম, তিনি বলেছেন যে তাকে ফার্স্ট তাদেরকে, সেক্রেটারি না অ্যাম্বাসেডার? ফার্স্ট সেক্রেটারি, যার কথা বলছিলেন, জি ওয়ালিদ ইসলাম, ট্রান্সজেন্ডার। জি। আচ্ছা। হুম। যাই হোক, সেটা যে আমরা তো যেহেতু জানি না, বাংলাদেশে তো মানে ফিগার ইনফ্লেটেড করা হয়, 1 লাখ হলে 10 লাখ বলে হয় থাকে, কিন্তু 1 লাখ হলেও বিশাল ফিগার। ধরা যাক 10 লাখ না 1 লাখ, 1 লাখ কোনো একটা ছোটখাটো ফিগার না, বিশাল ফিগার একটা। সেই কারণে টার্গেট করা হয়েছে কিনা সেও আমি জানি না, আপনিও জানেন না, আমরা কেবল স্পেকুলেট করতে পারি। বরং আমি আপনাকে যে উনি তার স্টেটমেন্টে বা পোস্টে যেটা বলেছেন, আমি সেটাকে অধিক গুরুত্ব দেব, যে তিনি অত্যন্ত স্ট্র্যাটেজিক এরিয়াতে আছেন, এবং সেখানে শুধুমাত্র তার বাড়ি না, আরো লাইন ধরে সিভিলিয়ানদের যে বাড়িগুলো আছে সবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা মানে ধ্বংস করা হয়েছে। ফলে যদি খালি ওনার বাড়িটা টার্গেট করা হতো তাহলে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারতাম ওই কারণ। ফলে এটাও মনে হচ্ছে যে স্ট্র্যাটেজিক বিচারে সেটা পড়ে গেছে হিসাবে, নকশার ভিতরে, এই আর কি। জি, এমনিতে রাশিয়া এবং চায়না কি করতে পারে এই ক্ষেত্রে? কি করতে পারে? তাদের সবার কি? সঙ্গেই সম্পর্ক ভালো তো, ইরানেরও ইসরায়েলেরও। হ্যাঁ, তাদের সম্পর্কে ভালো করতে, তারা কি করতে পারে? তারা ভিতরে এদেরকে বলতে পারে যে ঠিক আছে, তোমরা বম্বিং করেছো, আর করো না, ওই দেশটাকে আর ধ্বংস করো না, ওই লিডারদেরকে আর মারার দরকার নেই, ওদের সাথে আমরা কথাবার্তা বলবো, ওরা আর অস্ত্র শস্ত্র বানাবার না ব্যাপারে ওদের থেকে আমরা মানে করার আদায় করব, শপথ আদায় করব, কেমন? এটা বলতে পারে। এর বাইরে তারা কি করতে পারে? অস্ত্র দিতে পারে, যুদ্ধে জয়েন করতে পারে। তাদের রাশার ঘনিষ্ঠতম মিত্র বাশার আসাদকে যখন ক্ষমতাচ্যুত করা হলো, তাকে রক্ষা করার জন্য রাশা কোনো চেষ্টা করেছিল? ইরানের সাথে তাদের অন্য ধরনের, ইরান যুদ্ধের সময়, ইউক্রেন যুদ্ধে তাদেরকে অনেক মানে অস্ত্র সাপ্লাই করেছে, ড্রোন সাপ্লাই করেছে, কেমন? এই একটা কারণ। এবং ইরানের আরেকটা পারমাণবিক কেন্দ্রে রাশার 200 টেকনিশিয়ান কাজ করছে। বাংলাদেশের মতো রংপুরের মতো ওই রকম ওখানে 2টো চুল্লি বানানো হচ্ছিল, 200। সে চুল্লির অবস্থা কি জানি না, প্রাথমিক পর্যায়ে না মধ্যম পর্যায়ে, যাই হোক, সেখানে 200 লোক কাজ করছে। তাদের উপরে কোনো আক্রমণ হয়নি আমার ধারণা, যে মানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাদেরকে নিরাপদে ওই দেশ ত্যাগ করার সুযোগ দেবে, আমার ধারণার কথা বলছি। যাই হোক, রাশা কিছু কি করতে পারবে সেখানে? যুদ্ধে রাজা নিজেরাই নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। কোনো মতে পাশ্চাত্য যুক্তরাষ্ট্র সাম্প্রতিককালে সমর্থন স্থগিত রাখার কারণে, এবং ইউরোপের ওদেরকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র জোগাড় করার ক্ষমতা নাই বলে এখন রাশা কিছু কিছু অগ্রসর হচ্ছে। আদারওয়াইজ রাশা তো নাস্তানাবুদ হচ্ছিল। কয়েকদিন আগে, 2 সপ্তাহ আগে, রাশার ভিতরে গিয়ে কিরকম আক্রমণ চালিয়ে আসলে মানে ইউক্রেনের ড্রোন বাহিনী, তাই না? তো রাশা নিজেরা, তাদের অর্থনীতি, তাদের একজন অর্থনীতিবিদ এই আপনার শোতে ঢোকার 1 ঘন্টা আগে আমি পড়েছি,
তাদের অর্থনীতিবিদ বলেছেন আমরা রিসেশনের দিকে দ্রুত ধাবিত হচ্ছি। ফলে তারা রিসেশনের দিকে, রিসেশনকে বোধহয় বাংলায় মন্দা বলা হয়, মন্দার দিকে যাচ্ছে। ফলে এইটা একটা অর্থনৈতিক মন্দা, তারা নিজেরাই ঝামেলার ভিতরে আছে। এই একটা চীন, তারা মানে যতই এদেরকে এখানে তাদের ইন্টারেস্ট থাকুক না কেন, কিন্তু তারা কোনো অবস্থাতে এখানকার যুদ্ধে জড়িত হবে না। তারা নিজেদের, সেটা তো আগেই বোঝা যাচ্ছিল যে এই যুদ্ধে কেউ ইরানের পাশে থাকবে না। আসলে হয়তো ওরা লিপ যুদ্ধে সার্ভিসিং করতে পারে না, ওরা যুদ্ধে জড়ানো মানে এখন স্পষ্টত তারা যুক্তরাষ্ট্রের সাথে ডাইরেক্টলি যুদ্ধে জড়ানো মানে কি, এখন তো দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। আপনি মনে করেন পৃথিবীর অন্য কোনো দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াতে চাইবে? কোন দেশ? ডেমনস্ট্রেশন করতে পারে, গালমন্দ করতে পারে, কথাবার্তা বলতে পারে, সমালোচনা করতে পারে। বাস্তব ঘটনা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কেউ যুদ্ধে যাবে, মানে ইরানকে নৈতিক সমর্থন দিতে পারে, ইসরায়েলের নিন্দা করতে পারে, ওর বাইরে কেউ কিছু করতে পারবে আমার মনে হয় না। ওই মধ্যস্থতার পথ। আমরা যারা আমেরিকাতে আছি, আমরা কতটুকু নিরাপদ, বা আমেরিকা কতটুকু নিরাপদ? আমেরিকা, আমি নিশ্চিত যে আমেরিকা নিরাপদ থাকবে, নিশ্চয়ই সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা রাষ্ট্র নেবে, আমি নিশ্চিত এই ব্যাপারে। এক, 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশের লোকরাও, মানে আমাদের সাউথ এশিয়ান লোকরা বা তৃতীয় বিশ্বের লোকরা, তাদের মধ্যে যদি একজনও আপনার আমার বক্তব্য শুনি, আমি আশা করব তারা রেসপন্সিবলি ব্যবহার করবে, সতর্ক বলবে, উল্টো পাল্টা কথাবার্তা বলবে না, দায়িত্বহীন কথা বলবে না, উত্তেজনামূলক কথাবার্তা বলবে না। একটা সেন্টিমেন্টালি খারাপ ফিল করা এক জিনিস, আর দায়িত্বহীন কথাবার্তা বলা আরেক জিনিস। আপনি ব্যাপারটা বুঝছেন? আপনি নৈতিক সমর্থন একটা ব্যক্ত করতে পারেন, মৃদু সমালোচনা করতে পারেন, বিয়ন্ড দ্যাট বাড়াবাড়ি করা এটা ঠিক না। এবং আমার মনে অত্যন্ত সতর্কতামূলক মানে আচরণ করা সকলের উচিত, মানে রেসপন্সিবল, কশাস থাকা উচিত সকলের। এবং চোখ কাল আমি একটু দর্শকদের জন্য, বিশেষ করে যারা আমেরিকায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ইসরায়েল ইরান যুদ্ধটি আমেরিকা অত্যন্ত তীক্ষ্ণভাবে নজরদারি করছে এবং কি বলবো, এটিকে এমন পর্যবেক্ষণ করা হচ্ছে যে খুবই সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেন, কাজকর্ম করেন, তাদেরকে নানানভাবে সতর্ক পর্যন্ত করা হয়েছে। কোথা থেকে সতর্ক করেছে সেটা আমি আপনাদেরকে বললাম না, কিন্তু আমি জানি যে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এবং যে কোনো ধরনের, সৈয়দ মোহাম্মদুল্লাহ যেমনটি বললেন যে দায়িত্বশীল আচরণ করাটা খুবই জরুরি। আমরা জানি যে এটা একটা মুসলিম বিশ্বের সঙ্গে আমরা খুবই একাত্মতা বোধ করি। মুসলিম হিসেবে আমাদের নৈকট্য আছে, ইরানের সঙ্গে আমাদের অনেক গভীর সম্পর্ক আছে। আবার ইসরায়েলের তরফ থেকে, ইসরায়েল হচ্ছে সেই দেশ যারা আমাদেরকে প্রথম স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু যদিও ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো রাষ্ট্রীয় কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও আমাদের মুসলিম ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা ইরানের সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত বোধ করি। সেটা যেটি সৈয়দ মোহাম্মদুল্লাহ বললেন যে আমাদের খারাপ লাগা থাকতে পারে, আমাদের মন খারাপ হতে পারে, আমরা নিন্দা জানাতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু আমরা যেন দায়িত্বশীল ভূমিকা রাখি, কথাবার্তায় কাজে কর্মে যেন দায়িত্বশীল থাকে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমি শেষ করব, কিন্তু তার আগে একটি বিষয় আমার জানতে ইচ্ছা করছে যে এই যে বোমারু বিমান দিয়ে ইরানের উপর হামলা করা হলো, আমেরিকার আইন অনুযায়ী ট্রাম্পের মানে প্রেসিডেন্টের তো এটি কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নেওয়ার কথা, তিনি না নিয়ে কিভাবে এটি করলেন? এর আগে আমার আমার যতদূর মনে পড়ে, যখন বিন লাদেনকে আটক করা হয় কিংবা হত্যা করা হয়, তখনও মানে পরবর্তীতে অনুমোদন নেওয়া হয়েছিল, সামথিং লাইক দ্যাট। শুনুন, এইটা প্রেসিডেন্টের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট নামে যুক্তরাষ্ট্রের একটা আইন আছে। যুদ্ধ লিপ্ত হলে, যেমন সিনিয়র বুশ জুনিয়র বুশ দুইজনই যুদ্ধ করেছিলেন ইরাক আফগানিস্তানে, সেগুলোর জন্য কংগ্রেসের অনুমতি নিতে হয়। কিন্তু এই ধরনের একটা অ্যাটাক যেটার পরিণতিতে যুদ্ধ বেঁধে যেতে পারে, সেটা হতে পারে, সেই আশঙ্কা থাকে। কিন্তু কথা হচ্ছে একটা টার্গেটেড অ্যাটাক, তাহলে মানে এটা রাষ্ট্রপতির এখতিয়ারের ভিতরে পড়ে। তার মানে রাষ্ট্রপতি হচ্ছেন মানে এই দেশের আইন অনুসারে সব পৃথিবীর সব দেশেই তাই, কিন্তু যুক্তরাষ্ট্রে তিনি হচ্ছেন কমান্ডার ইন চিফ, প্রধান প্রধান সেনানায়ক, প্রধান মানে সেনা যে সামরিক অধ্যক্ষ।
ফলে তিনি তার এই স্বাধীনতা আছে এক নম্বর, তিনি হচ্ছেন একটা প্রিএমটিভ একটা টার্গেটেড একটা স্টেপস নিয়েছেন। কিন্তু যদি কোন রাষ্ট্রের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে, তখন আইন অনুসারে তিনি পারমিশন নিতে হয়। সেই ক্ষেত্রে এইটা কোনো যুদ্ধ উনি ঘোষণা করেননি। আশঙ্কা যদি কেউ কেউ করে থাকেন এর পরিণতিতে ওরা পাল্টা আক্রমণ করলে তখন একটা মানে এসকালেট করবে, একটার পর একটা ঘটনা ধরা হবে, তখন যুদ্ধ ঘটে যেতে পারে। তখন পরিস্থিতি বুঝে যদি তিনি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে হলে তখন রাষ্ট্রপতিকে কংগ্রেসের পারমিশন নিতে হয়। তা না হলে আমার মাই রিডিং অফ দি কনস্টিটিউশন যে তা না হলে এই ধরনের মানে অ্যাটাকের জন্য তাকে নিতে হয় না। আমার রিডিং, আই মে বি রং। আমি অলওয়েজ যখন একটা কথা বলি সুলতানা, আমি এই কথাটা আপনাকে জানিয়ে দিই, ভবিষ্যতে কখনো বেঁচে থাকলে সুযোগ পাবো কিনা, বেঁচে থাকি কিনা জানি না, আমি কখনো নিজে যা বুঝি সেটাই একমাত্র কারেক্ট এটা মনে করি না। আমি মনে করি এটা আমার ওপিনিয়ন on the basis of what I have heard, learned, read, searched, তার ভিত্তিতে এটা আমার ধারণা। কিন্তু এটা অন্যদের ধারণা হয়তো আরো বেটার হতে পারে এবং অন্যর কনক্লুশন হয়তো কারেক্ট হতে পারে, আমারটা রং হতে পারে। বাট এট দিস মোমেন্ট এটা আমার ধারণার কথা, মাই রিডিং অফ দি কনস্টিটিউশন, বুঝতে পেরেছি আমিও যে ঠিক হ্যাঁ আমরা সবাই যারা যারা এটা মনে করেন পৃথিবীর জন্য, সভ্যতার জন্য সেটা মঙ্গল, নিজেকেই মানে শ্রেষ্ঠ বোদ্ধা মনে না করা এবং মানে অলওয়েজ বেনিফিট অফ ডাউট দেওয়া, যে আমার অন্যের বক্তব্যের মধ্যে হয়তো সত্য থাকতে পারে যেটা আমার সাথে দ্বিমত প্রকাশ করছে, এবং আমার বক্তব্যের মধ্যে হয়তো মানে মানে ভুলের সম্ভাবনা থাকে। এইটা আমরা যদি নিজেরা ধারণা করে নেই তাহলে মঙ্গল সর্বক্ষেত্রে। নিঃসন্দেহে নিঃসন্দেহে মানে 100% রাইট। ট্রুথ ইজ সেলফ কন্ট্রাডিক্টরি, ট্রুথ বলে পৃথিবীতে কিছু নেই। ওটা একটা ফিলোসফিক্যাল আলোচনা, ওখানে আমরা না যাই। কিন্তু ধরেন আপনার নিশ্চয়ই মনে আছে এর আগে সম্ভবত 2020 সালে ট্রাম্পের আমলেই প্রথম আমলে তখন ইরানের সেনাপ্রধানকে হত্যা করা হয়েছিল, আপনার মনে আছে সেটি? তিনি গাড়ি করে যাচ্ছিলেন একটা টানেলের ভেতর, সম্ভবত 2020 সোলেমানি, রাইট রাইট। সো তখন আমার মনে আছে তখন স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি। সো তিনি খুব সমালোচনা করেছিলেন যে এইভাবে হত্যাকাণ্ডে যুক্ত হওয়ার জন্য আমেরিকার বিরুদ্ধে। না, আমেরিকা এটা এই ধরনের কাজে জড়িত হওয়ার ব্যাপারে তিনি সমালোচনা করেছেন, তিনি ওই কর্তব্যের সমালোচনা করেছেন, ওই কর্মের। এটা বলেননি যে ওইটা কংগ্রেস থেকে পারমিশন নেওয়ার কথা ছিল দরকার। সেটা আরেকটা হচ্ছে যে এখনো কেউ কেউ বলতেই পারেন রিপাবলিকান এক সেন্টার পর্যন্ত মৃদু সমালোচনা করেছেন, ডেমোক্রেটদের বেশ কয়েকজন, নিউ ইয়র্কের আলেকজান্ডার ওকাসিও-কোর্টেজ তো কঠোর ওকাসিও কিংবা হাকিম জেফরিস তারা তো সব সময়ই ইসরায়েলের এমনিতে বিপক্ষে, বিরোধী দল না, এমনি বিরোধী দল। তাছাড়া ওকাসিও-কোর্টেজ হচ্ছেন সোশ্যাল ডেমোক্রেট, তিনি বার্নি স্যান্ডার্স এদের অবস্থান আগে থেকে আমরা জানি। যে হোক, তো সেটা হচ্ছে তারা কঠোর সমালোচনা করছেন। এমনকি ওকাসিও-কোর্টেজ সম্ভবত এটা ইমপিচমেন্টের গ্রাউন্ড এই ধরনের কথা বলেছেন। আই এম নট রং, আমি যেটা পড়েছি খুব দ্রুত পড়েছি তো। আমি এখন বাংলাদেশ নিয়ে এত বেশি ফলো করি যে আমেরিকার দিকে বেশি নজর দিতে পারি না। না, এখন যখন যে শোতে হয় তার তো একটা ন্যূনতম তথ্য নিয়ে ঢুকতে হয়, কিন্তু এত ডেভেলপিং সিচুয়েশন যে যা তাৎক্ষণিকভাবে দেখেছি তার ভিত্তিতে আলোচনা করলাম। মানে এওসি সবসময়, এওসি যখন প্রথম ইলেক্টেড হন তখনও তিনি ইসরায়েলের বিপক্ষে তীব্র সমালোচনা করেছিলেন, কিন্তু তিনি এবং আরো তিনজন, এদেরকে বলা হয় মানে যাই হোক এই কয়েকজন, তারা হ্যাঁ তারা সমালোচনা, তার ভিতরে একজন প্যালেস্টাইনি আছেন মিশিগান থেকে, তারপর ইনি আছেন, আরো দুজন আছেন, তার পরবর্তীতে আরো একজন সম্ভবত জয়েন করছেন। আর যে সবসময় দেখা হলো এটি যে গণতন্ত্রের জন্য এটা হেলদি ব্যাপারটা, বুঝছেন? সবাই হুক্কা হুয়ার হবে, সব সমর্থন করবে তা না। এমনকি ন্যাশনাল ইমার্জেন্সিতে আপনাকে শোতেই বোধ হয় এই 2-4 দিন আগে বলেছি বা অন্য শোতে বলেছি একটা কথা, ভারতে যখন মানে চীন আক্রমণ করলো 62 সালের যুদ্ধের সময়, ভারতের পুরো জাতি চীনের বিরুদ্ধে, পুরো জাতি নেহেরুর পক্ষে। তখন বেঙ্গলের একজন অসাধারণ লেখক এবং বুদ্ধিজীবী ছিলেন, ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিলেন তিনি, অন্নদাশঙ্কর রায়।
তিনি বলেছিলেন এক্ষেত্রে চীন যে ভারত আক্রমণ করছে বারবার তারা চেষ্টা করেছিল ভারতের সাথে আলোচনা করার জন্য, ভারত অগ্রাহ্য করেছে। চীন, ভারত আর চীনের ভিতরে যে সীমা রেখা ব্রিটিশরা করে রেখেছে এটাকে বলে ম্যাকমিহন লাইন। যেমন ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান আর আফগানিস্তান ভিতরে, যে এই ম্যাকমিহন লাইন তার বক্তব্য অনুসারে, পরবর্তীতে আমি রিসার্চ করে দেখি সেটা সত্য, ম্যাকমিহন লাইনটা হয়েছে কি চীনের রাজত্বের আমলে, রাজাদের শাসনের আমলে, ব্রিটিশ আমলে চীনের রাজার প্রতিনিধি এবং ব্রিটিশ রাজার প্রতিনিধির মধ্যে মিটিং হয়েছিল দুই দেশের সীমানা চিহ্নিত করার জন্য। সেটাতে মোটামুটি ভাবে ম্যাকমিহন লাইন এটা অনেকাংশে মানে রেখা টেখা তৈরি হচ্ছিল। এর ভিতরে চীনের ওই রাজতন্ত্রের ওই বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় এসে গেছে। তখন এই অ্যাম্বাসেডার, এই ডেলিগেশন দেশে চলে গেছে, এরা সাইন করেনি। ফলে চীনের বক্তব্য হচ্ছে, নেহেরু বারবার বলছেন ম্যাকমোহন লাইন, চীনের বক্তব্য হচ্ছে আমার দেশ তো কখনো ওটাতে সাইন করেনি। অন্নদাশঙ্কর রায় বলছিলেন এটা চীন সাইন করেনি। ফলে ওই অমীমাংসিত বিষয় আলোচনার জন্য তারা প্রস্তাব দিয়েছিল, নেহেরুর উচিত ছিল সেটা। ফলে দায়িত্ব জ্ঞান সম্পন্ন লোক, বিবেকবান লোক, ওয়েল ইনফর্ম লোক, জ্ঞানী লোকদের এই সমস্ত ক্ষেত্রে মানে স্পষ্ট ভূমিকা রাখা উচিত, এবং তারা ওয়েল ইনফর্ম যদি হন তাহলে দ্বিমত প্রকাশ করা, তাদের যে কোনো অবস্থাতেই দ্বিমত প্রকাশ করা গণতন্ত্রের মহম্মদুল্লাহ ভাই, আমি MSNBC হেডলাইন দেখছি, তারা বলছে যে ডোনাল্ড ট্রাম্প বলছেন উই আর নাও ইন ওয়ার উইথ ইরান। হ্যাঁ, সেটা যদি সেটা লেটেস্ট, তাহলে ইরান কি আবার আক্রমণ করলো কিনা সেটা তো জানি না। এটা MSNBC হেডলাইন করেছে। নিশ্চয়ই অনেক ডেভেলপিং স্টোরি, অনেক কিছু এখন ঘটবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরেকটু আপডেট দেওয়ার, কিন্তু যেহেতু খুব ডেভেলপিং স্টোরি। MSNBC কি বলছে এটা না, আমি বিবিসিটা দেখি। রাসেলের শো হেডলাইন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছে যে উই আর নাও ইন ওয়ার উইথ ইরান। আর ফক্স নিউজ করেছে ইউএস লঞ্চেস অ্যাটাক এগেইনস্ট ইরান। ওটা আমরা আমাদের সেটা দেখছি না, আমি এখানে হেডলাইন এটা করছি দেখছি না। আমি MSNBC তে গেলাম, আমি বিবিসি তে গেলাম, তাদের MSNBC তে রাসেলের শোতে আমি দেখছি যে শোতে বক্তব্য, হ্যাঁ, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য দিয়ে মানে বলা হচ্ছে যে নাও উই আর ইন ওয়ার উইথ ইরান। হ্যাঁ, নিশ্চয়ই তিনি বিসর্গ দিয়ে ট্রাম্প, হ্যাঁ, তার মনে হচ্ছে যে তিনি কোটেশনের মধ্যে কোটেশন ব্যবহার করেছে। আবার CNN বলছে ট্রাম্প অ্যানাউন্সেস স্ট্রাইকস অন নিউক্লিয়ার সাইটস in Iran. এটা CNN এর রিপোর্ট। সেটা তো অ্যানাউন্সেস স্ট্রাইক, সেটা তো অলরেডি উনি নিজে বলেছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটা তো ট্রাম্প জাস্ট সেড দ্যাট US bombed Iran, yes you should be worried, US bomb, সেটা MSNBC এর মেইন হেডলাইন। আমার এখানে স্কাই নিউজ বলছে US warplanes strike 3 nuclear sites in Iran. ওগুলা তো পুরনো খবর, হ্যাঁ, এগুলা সবার কমন খবর, এই আর কি। Iran's atomic energy organization says it will not allow development to be stopped by US strikes. Iran's atomic energy organization says no signs of contamination after US attacks on nuclear sites. নিউক্লিয়ার সাইট গুলা কন্টামিনেশন হয়নি, তেজস্ক্রিয়তা বের হয়নি, এবং এই ধরনের আক্রমণ দিয়ে তাদের মানে পারমাণবিক অস্ত্র বানানোকে ওরা বন্ধ করতে পারবে না, তারা বলছে। এটা এই সমস্ত কথা এটা কোথায় বলছে ইরান? এটা আল জাজিরার রিয়াতে দেখতেই। ওকে, এই আর কি। ইরান বলছে এতে তাদের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি না, বলছে যে ওই তেজস্ক্রিয়তা ওখানে হয়নি, এক। ওকে, 2 নম্বর হচ্ছে মানে নো কন্টামিনেশন আফটার US অ্যাটাকস অন নিউক্লিয়ার সাইটস। কন্টামিনেশন বলছে যে এখানে তেজস্ক্রিয়তা যেটা হয় সেটার কথা। আরেকটা হচ্ছে যে তাদের এটা বন্ধ করা যাবে না, তারা যে প্ল্যান করছে তাদের পরিকল্পনা বন্ধ করা যাবে, এই আর কি। তো এগুলা এই মুহূর্তে দুই পক্ষের কথাবার্তা এগুলো চলতেই থাকবে, সুলতানা, ব্যাপারটা বুঝছেন? দুই পক্ষ কথা বলতে, আমার প্রার্থনা যেন তারা কাম ফ্রম দি ব্রিঙ্ক অফ মানে
মেজর স্ট্রাইক, এটার থেকে যেন সরে আসে, সরে না আসলে দেশটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে, এই আর কি। কিন্তু আপনারা আমার পরামর্শে তারা সরে আসবে এমন তো না, তারা তাদের নিজস্ব ক্যালকুলেশন, এবং যেটা বললাম তারা হয়তো ভাববে যে তাদেরকে মেরে ফেলবে, এক। দুই নম্বর হচ্ছে সেই দেশে একটা মানে এদের মানে বসংবদ সরকার বসিয়ে দেবে, এই ধরনের এই সমস্ত ভাবনা থেকে তারা, কিন্তু এগেইন তারা এদেরকে রেসিস্ট করার মতো, এটা সন্দেহ আমি আগে প্রকাশ করেছি, নিজেদের মধ্যে যোগাযোগ করা সম্ভব কিনা, এদের সম্ভব হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেটাকেও আমি একটা ব্রিলিয়ান্ট কথা বলবো। অথবা এমন হতে পারে তাদেরকে যোগাযোগ করতে দেওয়া হবে, এলাও করা হবে, ওয়াটটা বুঝছেন, আরো পিন পয়েন্ট করার জন্য, তারা অসতর্ক মুহূর্তে কাজটা, ট্র্যাপ করার জন্য। হ্যাঁ সেটা হতে পারে, সেটা হতে পারে, লেটস সি, ইটস এ ডেভেলপিং স্টোরি। আপনি কাল পরশু যদি আবার ডাকেন তখন মানে অন্যদেরকেও ডাকতে পারেন, আমিও থাকতে পারি। না না, আপনি একটা তো ভালো মানে আপডেটেড ইনফরমেশন থাকে। আমি নিশ্চয়ই এই বিষয় নিয়ে কথা তো বলতেই হবে, কারণ পরিস্থিতি যেদিকে গেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি, আমি সেটা শুনেছি, খুব ব্রিফ ভাষণ দিয়েছেন, কিন্তু একেবারে স্পেসিফিক বলেছেন আমাদের ওটা ফুললি সাকসেসফুল, আমাদের প্লেনগুলো, যুদ্ধ বিমানগুলো ফেরত এসছে, বোমার বিমানগুলো, এবং আমাদের আমরা ওই 3টা সাইটকে অবলিটারেট করে দিয়েছি, অবলিটারেট করে আমরা নিশ্চিহ্ন করা, নির্মূল করে দিয়েছি, এই তিনি বলেছেন। ইরান বলছে জিনিসপত্র আমরা আগেই সরিয়ে নিয়েছি, এবং তারপর বলছে যে জিনিসপত্র যদি সরিয়ে নিয়ে থাকে তাহলে ওখানে বলছে যে ইয়ে হয় নাই, মানে দূষণ হয়, নিষ্ক্রিয়তা হয়নি। দেখা যাক কি হয়, কারণ যেই 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 3টা ঘাঁটিতে বা নিউক্লিয়ার প্ল্যান্টে বোমা হামলা হয়েছে, যদিও ইরানে এখন, ইরান থেকে খুব বেশি খবরাখবর আসছে না, আবার ওদিকে ইসরায়েল থেকেও খুব বেশি খবর আসছে না, খুব বেশি সেন্সরশিপ চলছে, তারপরও আমরা শুধু বাংলাদেশি যারা আছে তাদের জন্য আমরা তারা নিরাপদে থাকুক সেই প্রত্যাশা যেমন করছি, সেই সঙ্গে আমরা চাই দ্রুত একটা যে কোনো একটা পক্ষ থেকে মধ্যস্থতার ভূমিকা নিয়ে এই পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি থেকে পরিস্থিতির অবসান হোক, পৃথিবীতে শান্তি আসুক, কেউই যুদ্ধ চায় না। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ আপনাকে, আপনাদের দর্শক শ্রোতাদের। দর্শক, এই ছিল আমার আয়োজনে। আপনারা জানেন সেটি হচ্ছে যে ইরানের 3টি পাওয়ার প্ল্যান্টে আমেরিকা হামলা চালিয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছেন যে ওই বোমারু বিমানগুলো, B-2 বোমারু বিমানগুলো হামলা চালিয়ে তারা আবার নিরাপদে ফিরে এসেছে, পৃথিবীতে এখন শান্তি পুনরুদ্ধার হবে, পৃথিবী আবারও শান্তির পথে হাঁটবে, এমনটি বাংলা করলে দাঁড়ায়, এবং তার আশা যে এর মধ্য থেকে যে যুদ্ধের অবসান হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এর মধ্যে থেকে পৃথিবী একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যেও চলে যেতে পারে। ঘটনাটি খুবই ডেভেলপিং, এখন অনেকগুলো ঘটনা ঘটছে একই সঙ্গে। আমরা নিশ্চয়ই এর পরবর্তী কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো। আর সেখানে বাংলাদেশিরা কেমন আছেন এই বিষয়ে আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি। প্রায় 2000 বাংলাদেশি রয়েছে ইরানে, এর মধ্যে 400 রয়েছেন তেহরানে। তাদের পরিস্থিতি কি আমরা জানি না, বাংলাদেশ সরকার থেকে খুব বেশি কিছু জানানো হয়নি এখন পর্যন্ত। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।